মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলছেন যে এইসব কথার কথা। অরুণবাবু, আপনি বলছেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কমিউনিটি বা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কমিশনের হাতে এত ক্ষমতা আছে যে সত্যি একটা সরকার জাস্ট টলিয়ে দেওয়া যায়, সরকারকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টলিয়ে দেওয়া যায়। এই কমিশনে আমি আসার আগে, আমি যেমন আগেই বলেছিলাম, টিএন সেশন আসার আগে ইলেকশন কমিশনকে কেউ চিনত না। ন্যাশনাল কমিশনের আমি দায়িত্ব পাওয়ার সেদিনই ঘোষণা করেছিলাম এই কমিশনে আছে কি পাওয়ার আছে সারা ভারতবর্ষের মানুষকে আমি টের পাইয়ে দিয়েছি। 3 বছরের দায়িত্বকালে আমি যে সমস্ত স্টেটে অ্যাকশন নিয়েছি সেই জন্য বহু স্টেটের বহু পত্রপত্রিকায় ম্যান অফ অ্যাকশন হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি 100% আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, সিটে বসে বলছি, পশ্চিমবাংলায় তপশিলীদের উপরে যে অত্যাচার করছেন 2021 সালের নির্বাচনের পরে বুলডোজার দিয়ে তপশিলীদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। 2021টা কেস কমিশনের নথিবদ্ধ আছে, সেই কেসগুলো পুলিশ ঠিকমতো তার তদন্ত করেনি এবং সন্দেশখালীর ঘটনা যেভাবে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, এবং ক্রিমিনাল এক হয়ে গিয়ে যখন এসসিএসটির অত্যাচার করবে সেই সরকারের নৈতিক দায়িত্ব থাকতে পারে না। এটা আইনে আছে, আর্টিকেল 338 আছে সংবিধানে। যদি কোনো রাজ্যের অ্যাট্রোসিটি ভায়োলেট হয়, সেই সরকার তাদের জান মালের নিরাপত্তা না দিতে পারে, তাহলে সেই সরকারকে ভেঙে দেওয়ার ক্ষমতা মহামহিম রাষ্ট্রপতির আছে। সেই সুপারিশটাই আমি করে এসেছি নিরুপায় হয়ে, কারণ আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের বসে তাদের সঙ্গে কথা বলে যে দেখুন কোথায় কোথায় অন্যায় হচ্ছে তাদের বিচার করুন। একজন এডিজি র্যাঙ্কের অফিসার যখন আমার সামনে দিয়ে কমিশনকে অপমান করে চলে যায় তখন আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা থাকে না। অরুণবাবু, আপনি সন্দেশখালীতে গিয়ে এমন কি কি জিনিস দেখলেন যার জন্য আপনি নিরুপায় হয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি করে এলেন? যা দেখেছি, যা শুনেছি এবং যা বুঝেছি, গায়ের লোম শিহরিত হয়ে যায়। মহিলাদের টর্চার, এবং সেখানে শাসক দলের লোকেকেও বাদ যাচ্ছেন না, কিন্তু অনেকেই ভয়ে তারা বলতে সাহস পাচ্ছে না, কারণ আমরা ঢুকবো তার আগেই ওখানকার সিভিক পুলিশ বাহিনী তারা ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়ে এসছে। সেই রিপোর্ট আমি পেয়েছি আজকে, যে আপনারা গেছেন, কেউ মুখ খুলতে চাইছে না ওখানে, তবুও কয়েকজন তারা মুখ খুলেছেন এবং লিখিত রিপোর্ট দিয়েছেন, মুখ ঢেকে তারা কথা বলেছেন, ভয়ে ভয়ে কথা বলেছেন, ভয়ের আতঙ্কের পরিবেশ। পুলিশ বলছেন ওখানে আবার একটা নতুন নাটক শুরু করেছেন যে আমাদের কাছে কোনো কমপ্লেনই দিচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই আপনার মাধ্যম দিয়ে যে কমপ্লেন দেওয়ার মতো পরিবেশটা তো আগে তৈরি করুন, মানুষের মধ্যে থেকে ভয় আতঙ্কের পরিবেশটাকে তো দূর করুন, তবে তো মানুষ কমপ্লেন দেবে। যেখানে আমাদের সাথে এই ব্যবহার করছেন, একটা কনস্টিটিউশনাল বডির সাথে প্রশাসন এই ব্যবহার করছে, তাহলে সাধারণ মানুষের সাথে কি ব্যবহার করতে পারে? মানে আপনি জাতীয় তপশিলি কমিশনার হিসেবে কি এমন ব্যবহার ফেস করলেন? আমি জানতে চাই কি এমন ব্যবহার ফেস করলেন যার জন্য আপনি এতটা অপমানিত হলেন, এতটা আঘাতপ্রাপ্ত হলেন এবং আপনি রাষ্ট্রপতিকে সব কথা বললেন? একজন এডিজি র্যাঙ্কের অফিসার সামনে দিয়ে যখন গটগট করে চলে যায়, ওনার সঙ্গে জানতে পেরে সন্দেশখালী থানায় যখন আমরা ঢুকতে গেলাম, আমার সামনে থেকে মুখ ফিরিয়ে আমি বলতে চাইলাম, কথা বলতে চাইছি, উনি ওখান থেকে সামনে থেকে গড়গড় করে বেরিয়ে গেলেন। ওখানকার পুলিশ সুপার আমাকে বলছেন যে আপনাদের তো আসতে বারণ করেছিলাম, আপনারা কেন এলেন? আমাদের তো সময় নেই, আইন শৃঙ্খলার এখানে অবনতি হতে পারে, আপনি দায়িত্ব নিয়ে দিতে পারবেন? আইন শৃঙ্খলা বলতে কে দেখবে, আমরা এখন বসতে পারছি না। তার মানে সত্যিটা মতো সাহস ওদের নেই। আমরা যে ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছিলাম এবং ওরা সেই কাজগুলো যদি সরকারের হয়ে ওই মানুষের নিরাপত্তা দিতে পারত, যে অভিযোগগুলো পেয়েছিলাম, তাহলে আমাদের আর রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া লাগতো না। আমি বাধ্য হয়ে মহামহিম রাষ্ট্রপতির কাছে গেছি, কারণ আমি যখন বুঝলাম যেখানের প্রশাসন এবং ক্রিমিনালদের শেল্টার দেওয়ার জন্য আমি শুনতে পেলাম তাদের বাড়িতে বাড়িতে পুলিশ রেখে দিয়েছে যাতে ওদের উপর অত্যাচার না হয়, ওদের উপর জনরোষ না আসে, সেই কারণে ওখানে শেল্টার দিয়ে সাধারণ মানুষের জন্য যায়নি ওখানে ওরা। আজ এরকম একটা ভয়াবহ পরিস্থিতি হলে যে মহামহিম রাষ্ট্রপতি কনস্টিটিউশনে যে পাওয়ার আমাকে দিয়েছে এই সম্প্রদায়ের মানুষের সেফগার্ড করার, কমিশন সেখানে চুপচাপ বসে থাকতে পারে না। আমি দেখলাম অরুণবাবু, আমার দায়িত্ব পালন করেছি। এবং অরুণবাবু, আমি দেখলাম ওখানে যে সন্দেশখালী 1 এবং 2 নম্বর যে অঞ্চল রয়েছে সেখানে বিপুল সংখ্যক তপশিলি সংখ্যালঘু মানুষ রয়েছেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষ রয়েছেন। শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, তপশিলি মানুষ, আপনি বলছেন সেখানে ভয়ঙ্করভাবে অ্যাট্রোসিটিস ফেস করছে, কারণ আপনি বারবার আর্টিকেল 338 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছেন এবং সেইটা যদি ভায়োলেট হয় প্রেসিডেন্টস রুলও লাগু করা যায় আপনি বলছেন। কি এমন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তার পুলিশ করেছে যার জন্য আপনি এই কথাগুলো বলছেন? আপনি যদি একেবারে প্রমাণ সহ বলতে পারেন, হওয়ার কথা না। একদম ওখানে যিনি কালকে আমাদের সামনে যার সাথে কালকে কথা বললাম, যে পরিবারের সাথে,
পত্রপত্রিকায় টিভিতে আপনারা দেখেছেন, সেই মহিলা ক্লিয়ার বলছেন তাদের সাথে কী ধরনের আচরণ করছেন। বাকি আরেকটা গ্রামে গেলাম, সেখানে 10-15 জন মতো মহিলা তারা দাঁড়িয়ে বলছেন এবং লিখিত, ওরা তো সাহস করে বেরিয়ে এসছেন, বাকিরা তো আসতে পারছে না। আমরা যখন যাচ্ছি মুখ লুকাচ্ছে সেখানকার মানুষ, ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ। কারণ ওই বুঝি সাধারণ বাহিনী এসে রাতের বেলা আবার ওদের তুলে নিয়ে যায়, ওই বুঝি সাধারণ বাহিনী আবার হুমকি দিয়ে বলে যে রাত 12টার মধ্যে আমাদের পার্টি অফিসে চলে আসো। এই যে একটা আতঙ্কের পরিবেশ, এই পরিবেশ থেকে মানুষ মুক্তি চায়, আর সেই মুক্তি ওখানকার প্রশাসন দিতে ব্যর্থ। আর সেই ব্যর্থতার কারণেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া বহুত জরুরি, বহুত জরুরি। আমি অরুণবাবু আপনার থেকে জানতে চাই, অনেকেই এই মুহূর্তে দেখছেন এবং অনেকেই নাম শুনেছেন SC/ST আইনের, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য নির্ধারিত আইনের। সন্দেশখালীরও বহু মানুষ এই মুহূর্তে দেখছেন, যদি কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের কমিউনিটির মানুষ যদি অত্যাচারের মুখোমুখি হন, তাদেরকে নির্যাতন করা হয়, পুলিশ যদি তাদেরকে নির্যাতন করে, তাদের যদি রিপোর্ট না লেখে, তাহলে আইনগতভাবে তারা কি কি পদক্ষেপ নিতে পারে এবং এটা এই মামলাগুলো ঠিক কত দূর অবধি যেতে পারে, এবং পুলিশকেও প্রয়োজনে হয়তো ডিজিপি অফ দ্য পুলিশ, রাজ্যের পুলিশ প্রধানকেও হয়তো কোর্টে ফেস করতে হতে পারে অনেক অ্যাকশন। যদি আপনি একটু সহজ ভাষায় বলে দেন, কারণ বহু SC/ST কমিউনিটির মানুষও দেখছেন যারা আক্রান্ত সন্দেশখালীতে। দেখুন, যদি কোনো তপশিলি সম্প্রদায়ের মানুষ তাদের মনে করে তাদের আইনি অধিকার, তাদের সম্পত্তির অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করে, তারা ন্যাশনাল কমিশনে একটা সিম্পল সাদা কাগজে চিঠি লিখতে পারেন। সেই চিঠির অ্যাগেনস্টে সেই ডিপার্টমেন্টের সর্বোচ্চ আধিকারিকদের নোটিশ পাঠানো হয় কমিশন থেকে। সেই নোটিশের জবাব যদি 7 দিন বা 15 দিনের মধ্যে যে টাইম বাউন্ডিং করা হয় কেস অনুযায়ী, যদি কমিশনকে রিপোর্ট না পাঠায়, তাহলে সেই আধিকারিকদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করে হিয়ারিং জন্য তাদের ডাকা হতে পারে। দুই পক্ষকে হিয়ারিংয়ে যেমন কোর্ট হয়, জুডিশিয়াল বডি, এই কনস্টিটিউশন আর্টিকেল 338-এ ন্যাশনাল কমিশনকে জুডিশিয়াল পাওয়ার দিয়ে গেছে, এটা সিভিল কোর্টের পাওয়ার দিয়েছে, এবং সেই কোর্টের পাওয়ারে তাদেরকে নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়। যদি সেই ডাকে তারা সাড়া না দেয়, তাহলে কমিশনের কাছে পাওয়ার আছে, তখন তাদেরকে সামান ইস্যু করা হয়। সামান ইস্যু করার পরে যদি সামানেও তারা হাজির না হয়, এই কমিশনের মাত্র কেবল SC/ST কমিশনের কাছে পাওয়ার আছে, তাদেরকে জুডিশিয়াল পাওয়ারের বলে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা যায়। আজকে সেই পাওয়ারফুল একটি কমিশন ওখানে পৌঁছালো, তাদের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করলো এরা। তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, প্রত্যেককে আপনারা নোটিশ পাঠাতে পারেন এবং নোটিশ পাঠাবেন, এবং তার ভিত্তিতে তারা যদি সেই নোটিশ কমপ্লাই না করে, আপনারা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারেন যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয়, আজকে অলরেডি সন্দেশখালী ঘটনায় চিফ সেক্রেটারি ডিজিপিকে আমরা নোটিশ পাঠিয়েছি, 3 দিনের সময়সীমা দিয়েছিলাম। 3 দিনের মধ্যে একটা রিপোর্ট ওরা পাঠিয়েছে, আমি শুনেছি, দপ্তরে খবর নিয়েছি, একটা গোলমোল রিপোর্ট ওরা পাঠিয়েছে। এই রিপোর্টটা আমি দেখব ভালো করে, যদি রিপোর্টে সন্তুষ্ট না হতে পারি, তাহলে আমরা ওদেরকে হিয়ারিংয়ে এখানে ডাকবো। হিয়ারিংয়ে ডাকার পরে ওখানকারও যারা কমপ্লেন করেছে, কমপ্লেনারদের আমরা ডাকবো, দুই পক্ষের কথা শুনবে, এখানে লিগাল টিম থাকবে, এখানে সমস্ত রকম আধিকারিক যারা 20 বছর 30 বছর ধরে এই কমিশনে কাজ করেছেন, এই ধরনের অ্যাট্রোসিটি ভায়োলেটের কেস দেখছেন, তারা সবাই মিলে সেখানে ডিসিশন হবে, আইনের ধারাগুলো নিয়ে বিচার হবে। বিচার হওয়ার পরে কমিশনের অ্যাজ এ চেয়ারম্যান ইনচার্জ আমাকে তার রায় দিতে হবে। আমার রায়ের পরে যদি ওরা এসে হাজিরা দিয়ে যায় তাহলে তো ভালো, এবার আমার রায়কে ওরা চ্যালেঞ্জ করতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, এটাই হচ্ছে আইন, এটাই হচ্ছে কারণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকেও সারা পেলেও অ্যাট্রোসিটি মামলাতে সেখানকার ডিজিপি, চিফ সেক্রেটারি, তারা সবাই সহযোগিতা করে। সেখানে বহু বিরোধী দলের শাসক ব্যবস্থা আছে, কিন্তু কোথাও এরকম আচরণ পশ্চিমবাংলার মতো দেখা যায় না। এগুলো আপনি জানিয়েছেন, দ্বিতীয় বৃহত্তম রাজ্য, এগুলো আপনি জানিয়েছেন, ভারতের মহামহিম আমি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, মাননীয় রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এগুলো জানিয়েছেন যে আমাদের রাজ্যে পুলিশ ইনঅ্যাক্টিভ, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানদের পাশে দাঁড়িয়ে পড়ছেন, আপনি ওখানে গিয়ে কোনো হেল্প পাচ্ছেন না, আমরা কোথায় যাব, সাধারণ মানুষ কোথায় যাবে অরুণবাবু? সেই কথাগুলোই আমি লিখে লিখে প্রত্যেক একটা হিসাব করে মহামহিম রাষ্ট্রপতির কাছে দিয়েছি, যে কী ধরনের প্রতারণা ওখানে এই বাংলার SC/ST শোষিত, পীড়িত, বঞ্চিত যে সমাজের যে মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রতি ওখানে হচ্ছে। আপনি টেকা করুন ম্যাডাম, নাহলে ওখানে মানুষদের মুক্তি নেই, ওরা বাঁচতে পারবে না, ওরা বাঁচতে চায়, আপনার কাছে পাওয়ার আছে, এখনই উপযুক্ত সময় এদের, না হলে ওখানে মানুষদের আর কোনো রাস্তা থাকবে না। বেশ, অর্থাৎ শেষ সহায় হয়তো ভারত ভাগ্য বিধাতার পদতলে হয়তো শেষ সহায় আমরা হয়তো খুঁজে পাবো। মহামহিম রাষ্ট্রপতি মহাশয়া শ্রী দ্রৌপদী মুর্মু হয়তো কোথাও গিয়ে হয়তো ব্যবস্থা নেবেন বলে আশা করতে
পাচ্ছি বা হয়তো আশাহীনভাবে দেখতে পাচ্ছি।